সিলেটে 4 স্পট থেকে 300 কোটি টাকার পাথর লুট, জড়িত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও সমন্বয়কের সিন্ডিকেট। যমুনার অনুসন্ধানে ৬৬ জনের পরিচয় শনাক্ত। মিলে বিক্রি করি ফুটে ১-২ টাকা মানে লাভ, এটা কমিশন বলে। কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে। দ্বিতীয় দিনের মতো জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন অব্যাহত। আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য যদি জীবনও দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। অনশন কর্মসূচি প্রায় আজকে 3 দিন হতে চললো। এখন পর্যন্ত সংশ্লিষ্ট মহলের কোনো ধরনের কর্ণপাত আমরা দেখিনি। নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে ছড়াছড়ি, সেবার মান নিয়ে নানা অভিযোগ, নির্বিকার প্রশাসন। ওনাদের একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত তারা একটা টেস্ট পর্যন্ত দেয় না, তাহলে তারা কিভাবে বুঝতেছে যে আমার বোনের কি সমস্যা হয়েছে? ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? টানা বৃষ্টিতে জলাবদ্ধ জামালপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড, ডুবে আছে কৃষি গবেষণা কেন্দ্রের জমি, ফসলের ব্যাপক ক্ষতি। ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে। অফিসে যাওয়া, অন্যান্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক। গাইবান্ধায় তিস্তা নদীতে মৌলানা ভাসানী সেতুর উদ্বোধনকাল, সরাসরি যোগাযোগ স্থাপন হবে কুড়িগ্রামের সাথে, উচ্ছ্বসিত স্থানীয়রা। আমরা নৌকা করে আগে আসছিলাম, এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজে ছাড়লে এই এলাকার মানুষটা কিছু স্বস্তি পায়। দিন যা দিনেই আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে, এই জন্য আমরা খুব আনন্দিত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। শুধু সাদা পাথর নয়, লুট হয়েছে এবং এখনও হচ্ছে আরও অন্তত 4টি স্পট থেকে। 5 আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক 360 কোটি টাকার পাথর। লুট হয়েছে 3 কোটি ঘনফুট, আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র 5 লাখ ঘনফুট। কোম্পানিগঞ্জের পাথর লুটের সাথে জড়িত মূল হোতা সহ ৬৬ জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। প্রশাসনের সামনেই কি করে হয়েছে লুট পাওয়া গেছে এর প্রমাণও। সহকর্মী আখলাকুস সাফা ও মাহবুবুর রহমানের অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। $137 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। 1995 সালের আইন থাকার পরেও 1999 সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ। তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, বন্ধ ছিল কাজ। কিন্তু 2024-এর 5 আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা, আর এখন 1 বছরে এই হলো পরিস্থিতি। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাত্র 4 মাসেই এখন তা নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে 100 কোটি টাকার পাথর। কারা করেছে এ কাজ? জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এই লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে।
5 আগস্টের পর এর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রহিম, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী। টিলার বেশিরভাগ জায়গার দখল কালামিয়া নামে এই ব্যক্তির। যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 আগস্টের পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন চলছে, ঠিক আছে, তো আমার এলাকা হিসাবে হয়তো আমার এটা হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা যেগুলো তারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মেইলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা, তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেয়া হয়েছে। রাস্তা খারাপ, নানান রকমের সমস্যা হবে, অথবা শ্রমিকরা মপ করতে পারে, এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পারি। সাদা পাথর এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100রও বেশি আর পশ্চিমে 150 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। 1 নৌকা পাথরের দাম 8000 টাকা। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলে নিয়েছেন 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরেই যুবদলের আহ্বায়ক সাজ্জাদ দুদু। এছাড়া পূর্বপারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। তাহলে আপনার বাড়ির সামনে রেখে গেছে? কে রেখে গেছে জানেন না? মানে কে রেখে গেছে জানেন না? বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার জিন্সের শুটের একটা গোর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, কেউ কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়। মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন। মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা পলাতক। সামনে আসছে আরো 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আর সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নেই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব।
লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন মানুষকে 52 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, কিন্তু তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতারও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যেই জন্য এখানে কাজ হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক। সাদা পাথর, জাফলং, শাহ আরেফিন টিলা, রাংপানি এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র 5 লাখ ঘনফুট। যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব, আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট। দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হয়েছে। দাবির মুখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ, লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে বিড়ম্বনা পোহানো সহ নানা যুক্তি তুলে ধরে ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠন। এরপরই মনোনয়ন জমা ও সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকাল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 15 জন। জাকসু নির্বাচনের ভোট হবে 11 সেপ্টেম্বর। যে লিস্টটা দিয়েছে ভোটার তালিকার আপডেট লিস্ট, সেই লিস্টে আমি একজন বৈধ শিক্ষার্থী, কিন্তু আমার নাম ওখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই জন্য আমি এখানে আসছি যে আমার নামটা যাতে যুক্ত করা হয়। যেহেতু সময় কম এবং একদিন হয়তো বাড়ানো হয়েছে, 19 তারিখ নেওয়া হয়েছে, তো সেই জায়গায় টাইম টু টাইম শুরু করা গেলে হয়তো ব্যবস্থাপনাগুলো সুন্দর হয়। এদিকে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে 4 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। আন্দোলনরতরা বলছেন, নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও ছাত্র সংসদের বিষয়টি বিশ্ববিদ্যালয় আইনে এখনো অন্তর্ভুক্ত হয়নি। দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়ার দাবি তাদের। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আইনি বিষয়টি সুরাহার জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য কয়েক দফা শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করলেও অনড় অবস্থানে তারা। আমাদের এই বিপ্লব পরবর্তী সরকারের ক্যালিবার এত কম যে তারা 10 দিন সময় এখনো চায়। আমাদের যৌক্তিক দাবি ছাত্র সংসদ, আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য যদি জীবনও দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি। অনশন কর্মসূচি প্রায় আজকে 3 দিন হতে চললো। এখন পর্যন্ত সংশ্লিষ্ট মহলের কোনো ধরনের কর্ণপাত আমরা দেখিনি। আমাদের ভাইরা বারবার অসুস্থ হচ্ছে, তাদেরকে মেডিকেলে নেওয়া হচ্ছে। পোষ্য কোটা পূর্বের মতো 5% করা সহ 8 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকাল 9টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতির কারণে বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ রয়েছে, তবে চলছে পরীক্ষা। আন্দোলনরতরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দাবি আদায়ে এর আগে কয়েকদিন অর্ধ দিবস কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অযৌক্তিক পোষ্য কোটা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে ভিসির বাসভবনের সামনে মানববন্ধন করছেন তারা। শিক্ষার্থীরা বলছে, একটি অন্যায্য দাবিকে রুখে দিতে প্রয়োজনীয় ঐক্যবদ্ধ আন্দোলন। অন্যায্য দাবিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ জানান তারা। পোষ্য কোটার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। 450 বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে নোয়াখালী জেলা জুড়ে। সরকারি হাসপাতালের তুলনায় সেখানকার সেবার মান ভালো হবে এমন চিন্তা করে ভর্তি হন রোগীরা। কিন্তু 2 মাসের ব্যবধানে এসব হাসপাতালে অনাগত শিশু গর্ভে নিয়েই প্রাণ হারিয়েছেন 3 প্রসূতি। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসার কারণেই ঝরেছে প্রাণ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা ভুল হতেই পারে।
একটু ভালো সেবার আশায় রোগী ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে, কিন্তু সেবার অভাবেই পেটের সন্তানসহ প্রাণ হারাতে হয় প্রসূতি মাকে। প্রাইভেট হসপিটালে মানুষ আছে সেবার জন্য, কিন্তু এখান থেকে দেখা গেছে যে বিজনেসমেন্ট হয়ে গেছে এটাতে। এখানে আমার রোগী যে ভর্তি হয়েছে ইসিজি ছাড়া বাকি সব পরীক্ষা দেওয়া হয়েছে, ব্লাডের ব্রিথিং পরীক্ষা হচ্ছে, সিবিসি, তারপরে যে পরীক্ষা দরকার ওগুলো সব দিয়েছে, কিন্তু রোগীর যে কমপ্লেন যে বুকে ব্যথা ওটারই কোনো পরীক্ষা দেওয়া হয়নি, অথচ রোগী সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2 মাসের ব্যবধানে নোয়াখালীর 3টি আলাদা বেসরকারি হাসপাতালে 3 প্রসূতি প্রাণ হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যুবরণ করতে হয়েছে অনাগত 3 শিশুকে। হাসপাতালের ভুল চিকিৎসার জন্যই প্রাণগুলো ঝরে গেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত তারা একটা টেস্ট পর্যন্ত দেয় না, তাহলে তারা কিভাবে বুঝতেছে যে আমার বোনের কি সমস্যা হয়েছে? তারা সকালবেলা কিসের ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার পর আমার বোন এখন আজকে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? ওনাদের একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। 3 হাসপাতালের একটির ডাক্তার নার্স সহ সবাই পালিয়েছেন। ঘটনার পর থেকেই সেই প্রতিষ্ঠানের গেটে ঝুলছে তালা। রোগী ও স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় মানুষ মারা গেলেও মেলে না বিচার। সদরূপী বেসরকারি হাসপাতালগুলো চলছে অদক্ষ জনবল দিয়ে। প্রভাবশালী বা পাওয়ার খাড়াই হসপিটালগুলো তৈরি হয়েছে, যেখানে যদি আসলে যাচাই করতে যায় বা বিবেচনা করতে যায়, এখানে ঠিক মতন নার্সও পাওয়া যায় না, নার্স তো দূরের কথা, ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না। ভুল চিকিৎসায় রোগী মারা যায়, তদন্ত টিমও গঠন হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না কোনো চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। বিশাল একটা সিন্ডিকেট বাংলাদেশে আছে এবং তাদের প্রত্যেকটা হসপিটালের আন্ডারে তাদের গুন্ডা বাহিনী আছে, তাদের তদবির বাহিনী আছে। তারা এই ধরনের অভিযোগগুলো পাওয়ার পরে বছরকে বছর তারা ফেলে রাখে সিন্ডিকেটের মাধ্যমে। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের যদিও ভিন্ন সুর। কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা দুর্ঘটনা হতেই পারে, এমনটাই দাবি তাদের। উচ্চ পর্যায়ে থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে 2-1টা মানে ঘটনা ঘটতেই পারে। এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়। নিয়ম অনুযায়ী বেসরকারি হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও লোকবলের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। আমাদের নোয়াখালী বিরাট একটা জেলা, আমাদের ভিজিট যত দ্রুত করার দরকার সেই অনুযায়ী আমরা এখনো পারছি না লোকবলের অভাবে। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। জেলার 9 উপজেলায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে 450টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রাজস্ব ছাড়াই বিপুল পণ্য আমদানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, কৌশলে ম্যানিফেস্ট জালিয়াতি করে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিচ্ছে অসাধু চক্র। ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অফ এন্ট্রি না থাকায় তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পণ্যের নাম, পরিমাণ, ওজন, উৎস দেশ আর গন্তব্যসহ আমদানি ও রপ্তানিকারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্গো ম্যানিফেস্ট। এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়। বেনাপোল স্থলবন্দরে সেই ম্যানিফেস্ট জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানির অভিযোগ উঠেছে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, একটি ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে। আবার ডুপ্লিকেট ম্যানিফেস্ট নম্বরের বিপরীতে অনলাইনে কোনো বিল অফ এন্ট্রিও দাখিল করা হয়নি। ফলে কোনো রকম রাজস্ব না দিয়েই ফেব্রিক্স, কসমেটিক্স এর মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যের চোরাচালান হয়ে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর ও কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাইপাস সড়ক দিয়ে শত শত ট্রাকে এসব পণ্য আনা নেওয়া করা হয়। রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে 10, 15, 20, 25টি ম্যানিফেস্টের ভুয়া দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বেনাপোলে শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অফ এন্ট্রির নম্বরটা নাই। বেনাপোল কাস্টমস অফিসের মতে 2024 সালে মোট 892টি ম্যানিফেস্টের মধ্যে বেশিরভাগেরই কোনো বিল অফ এন্ট্রি করা হয়নি। চলতি বছরেও প্রায় 500 মতো ম্যানিফেস্ট তথ্য জালিয়াতি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড 2 দফা এর কারণ জানতে চাওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করেছে বেনাপোল কাস্টমস। দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে
আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। ম্যানিফেস্টে তথ্যে গরমিলের বিষয়টি স্বীকার করছেন খোদ বন্দর পরিচালকও। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন 350 থেকে 400 আমদানিবাহী ট্রাক চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অবশেষে চালের আমদানি শুল্ক নিয়ে জটিলতার সমাধান হয়েছে। 63% থেকে কমিয়ে 2% অগ্রিম শুল্ক আরোপ করে আপডেট করা হয়েছে কাস্টমসের সার্ভার। এর মধ্যে চাল খালাসের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। হিলে স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা জানান, শুল্ক জটিলতায় 6 দিন চাল খালাস বন্ধ ছিল। পরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি নীতিমালা অনুযায়ী আমদানি শুল্ক প্রত্যাহার করে 2% অগ্রিম আয়কর দেওয়ার নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড NBR। এরপর স্থল বন্দরের কার্যক্রমে গতি বাড়ে। এসব চাল খালাস হলে দেশের বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমবে বলে আশা করা হচ্ছে। গত 12 আগস্ট চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় বন্দরে 64টি ট্রাক আটকে ছিল 2814 টন চাল। আপগ্রেড হয়ে গেছে। এখন আমরা যতগুলো চাল ঢুকছে এটা বিল অফ এন্ট্রি দাখিল করে মালগুলো খালাস করতে পারবো। সরকার 2% শুল্ক কর দিয়ে চালের বিল অফ এন্ট্রি তারা দাখিল করার জন্য আমাদের নির্দেশ দিচ্ছেন। এই মুহূর্তে যদি কোনো আমদানিকারক বিল অফ এন্ট্রি দাখিল করে সেক্ষেত্রে কোনো শুল্ক প্রদান করতে হবে না, তবে AIT 2% অগ্রিম আয়কর প্রদান করে পণ্য খালাস নিতে পারবে। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, এতে অংশ নেন নেতাকর্মীরা। পরে কানাইখালীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পত্রিকায় কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের দাবি দেওয়া করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য, আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের করে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল শহরের বিভিন্ন সড়ক হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ করে। জয়পুরহাটেও প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গাইবান্ধা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবক দল। নারায়ণগঞ্জের 2,500-এ আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে উপজেলার খাককান্দা এলাকায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল বাহেরচর এবং কাকাইল মোড়া গ্রামবাসীর মধ্যে। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহত হয় 15 জন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পৌরসভার 10 নং ওয়ার্ডের বাসিন্দারা। তলিয়ে আছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের 100 একর জমি। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ পৌরবাসীর। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, সেখানকার গবেষণা ও বীজ বর্ধনের 149 একর জমিতে এমন অবস্থা। গত 1.5 মাস ধরে পানিবন্দী, এতে ব্যাহত গবেষণা, ক্ষতিগ্রস্ত ফসল। মিষ্টি আলুর বাইন ছিল, তারপর আপনার কিছু কচু ছিল, মুখী কচু ছিল, যেগুলা উঁচু স্থানেই ছিল, কিন্তু এই পানি আটকে যাওয়ার কারণে ওই মুখী কচুগুলো এখন সব পানির নিচে চলে গেছে। পানি বন্ধর কারণে আমাদের এই রিসার্চের কাজগুলো একদম হয়ে গেল। আমরা যতই ডেভেলপমেন্ট কাজ করি ল্যান্ড ডেভেলপমেন্টের, কিন্তু না, ওই বন্যার সঙ্গে আমরা পেরে উঠি না। সুতরাং এটা পানি নিষ্কাশনের বিকল্প কোনো পথ নেই। একই চিত্র গবেষণা কেন্দ্রের আবাসিক এলাকাতে। সড়কে পানি থাকায় দুর্ভোগে 24টি পরিবার। পানিবন্দী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে স্কুল ড্রেস ভিজে যায়, অনেক সমস্যা হয়, বাচ্চারা স্কুলে যেতে চায় না এই পানির কারণে। এই পানিতে অনেক রোগবালাই আছে। ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে। ভিতরে সাপ টাপ ঢুকে, গোসল করা, তারপরে টয়লেটে যাওয়া, রান্না বান্না করা, সব কিছুই করা কষ্ট হইতেছে। অফিসে যাওয়া, অন্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক এবং বাসার ভিতরে পর্যন্ত পানি। তা আমি
দৃষ্টি আকর্ষণ করব যথাযথ কর্তৃপক্ষ যারা এদের দায়িত্বে আছেন যাতে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। জামালপুর পৌরসভাকে বিষয়টি বারবার জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গবেষণা কেন্দ্রের। আর পানি নিষ্কাশনের সাময়িক ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। হর্টিকালচারের লাউ, করলা এগুলো গ্রীষ্মকালে সিম করা হয়েছিল, সম্পূর্ণ মাটি নিচে পানিতে তলিয়ে গেছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো আশু ব্যবস্থা হইতেছে না। পৌরসভা শুধু বারবার আশ্বাস দিয়ে যা যে ড্রেন করবে, কিন্তু আসলে কোনো স্থায়ী সমাধান হইতেছে না। উন্নয়নগুলো অপরিকল্পিত হওয়ার ফলে আজকে জামালপুরবাসী, এই পৌরসভাবাসী এটা সুবিধা থেকে বঞ্চিত। ইমিডিয়েট এই পানি থেকে রক্ষার জন্য আমরা আপাতত ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা স্থাপন করতে যাচ্ছি। গবেষণা কেন্দ্রে অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন পৌর প্রশাসক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নোয়াখালীর সেনবাগে শামুক কুড়াতে গিয়ে পুকুরে ডুবে 2 বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ রাজারামপুরের গ্রামে এই ঘটনা ঘটে। বেলাল হোসেনের মেয়ে নিহত মরিয়ম ওহি ও সিদ্রাতুল মুনতাহাজ সহি তার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বজনরা জানান, বাড়ির পাশের পুকুরে মুখ ধুতে যায় 2 বোন। বড় বোন ওহি শামুক কুড়াতে গেলে পুকুরে পড়ে যায়। বাঁচাতে গিয়ে ছোট বোন সহিও পুকুরে ডুবে যায়। পরে পুকুরে ভেসে ওঠে 2 জনের মরদেহ। 2 বোনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত মওলানা ভাসানী সেতু। কাল সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দিনক্ষণ ঠিক হয়, নতুন আশায় বুক বাঁধছে তিস্তা পাড়ের মানুষ। তিস্তার বুকে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক মওলানা ভাসানী সেতু। শুধু এক পাশকে অন্য পাশের সাথে যুক্ত করাই নয়, মানুষের জীবন, অর্থনীতি আর উন্নয়নের সেতুবন্ধনও এই স্থাপনাটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। সেতুটি উদ্বোধনের তারিখ নির্ধারণ হয়েছে 20 আগস্ট। তবে সেতুর নামকরণ নিয়ে দ্বিমত রয়েছে স্থানীয়দের। আমরা নৌকা করে আগে আসছিলাম, এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজে ছাড়লে এই এলাকার মানুষটা কিন্তু স্বস্তি পায়। দিন যা দিনেই আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে, এই জন্য আমরা খুব আনন্দিত। এলাকাবাসীর দাবি এই ব্রিজটা যেন এই এলাকার কৃতি সন্তান শরীয়তুল্লাহ মাস্টার স্যারের নামেই হয়। উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ব্রিজটা নিয়ে অনেক কাজ করেছেন। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 প্রান্তে সমাগম হচ্ছে উৎসুক জনতার। এরকম মুক্ত আবহাওয়া আমাদের এদিকে নাই, কিন্তু এখানে এসে মন জুড়িয়ে গেছে। অসংখ্য নৌকা এখন মানুষজন পর্যটন এলাকা হিসেবে নিয়েছে এটা। এলজিডি বলছে সেতুটি উদ্বোধনের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ব্রিজটি উদ্বোধন করার জন্য সদস্যমত জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উদ্বোধনের পরে বিকালবেলা আশা করি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেতুর 2 পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী শাসন করা হয়েছে। এজন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।